আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই। এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো, কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে, এটার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোন আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা কথা মনে রেখেন, 96 সালের 15ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমরা শক্তি প্রদর্শন করেই জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে নির্বাচন করাতে বাধ্য করেছিলাম তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে। 2006 সালের সেই লগি বইটা মনে আছে? ওয়ান ডে, মানে একদিনে 6-7 ঘন্টার ভিতরে আমরা খালেদা জিয়ার পদত্যাগ করতে বাধ্য করেছিলাম। সুতরাং এইবারও আমরা এমন কোনো একটা ঘটনা ঘটবে যেটা তাদেরকে আবারও ভাবতে চিন্তা করতে হবে। আপনার আজকে যে গতকাল সারা দিন আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, সংসদীয় কমিটিতে গিয়ে সংসদে 300 জন পোলিও আক্রান্ত এমপির কথাবার্তা ছাড়াই পাশ হয়ে গেছে। মানে যেই মাত্র বিলটা তুলেছে সেই মাত্রই 300 জন পোলিও আক্রান্ত রোগী আ করে পাশ করে দিয়েছে। তো এতে আমাদের কি ছেঁড়া গেল? কিছু? আপনাদের বারবার বলছিলাম আমি যে আপনারা যত যাই ভাবেন, তারেক রহমান আপনাদের ভাই রাজনীতি করার সুযোগ ও দিবে না। ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। এই যে গতকালকে হয়েছে, আজকে দেখেন, আগামীকাল দেখেন, আরো এক সপ্তাহ দেখেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, অমুকের বাড়িতে হামলা চালাইছে ফেসবুকে জয় বাংলা লেখার কারণে, আওয়ামী লীগ লেখার কারণে। এগুলো চলতে থাকবে, কারণ এইটা ওরা করবেই। কারণ ওদের কাছেও সবচেয়ে বড় ভয় এই আওয়ামী লীগ। জামাতের কাছে, এনসিপির কাছে, বিএনপির কাছে, অবশ্য তিনোটা একই দল, কিন্তু এদের কাছে সবচেয়ে বড় ভয় কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের কাছে সবচেয়ে বড় ভয়। তো এবার আমরা কি করব? আমি আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞা দেওয়ার পর হয়তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা হয়তো হঠাৎ করে এসে হয়তো ঘুম থেকে উঠে দেখবেন 2 মিনিটের একটা ভিডিও ভাষণ সরাসরি ওনার ফেস দেখায় বলে দিচ্ছেন যে রাস্তায় নামো। সেই সময় খুবই সন্নিকটে। মানে আপনারা যদি ভয় পান, আপনারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, অনেকে ভয় পাচ্ছিলেন। অনেক ভাইরা বলছিলেন ভাই আমাদের তো নিষেধাজ্ঞা আছে, আমরা কিভাবে মিছিল করব। ওরে ভাই, আমি তখনও বলছিলাম, এখনো বলি, ওই যে ভয়, এই ভয়েই আমাদের শেষ করে দিবে। আর নিষেধাজ্ঞা এবার দেখলেন তো, এতদিন তো নুনুসিও সরকার উনি করে রেখেছেন, আর এবার সংসদীয়ভাবে বিএনপি করছেন। যারা বিএনপিকে মনে করেছেন যে বিএনপি আসলে আপনাদেরকে কোলে তুলে চুম্মা দিবে, তারা একদম সাইজ করে দিছে। সুতরাং এখন আর ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন চাই না করেন, মানে করেন চাই না করেন বলতে, আপনি যদি কোনো কমিটিতেও না থাকেন তারপরও আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি আওয়ামী লীগ এই জন্য পিড়াবে আপনারা, এই জন্যই মারবে। ওদের সামনে ইলেকশন আছে, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন। আপনি মনে করেন না যে আপনি, ভাই আমি তো আওয়ামী লীগের কমিটিতে ছিলাম না, আমি এমনি যাই ভোট দিতাম, আওয়ামী লীগের পোলাপানের লোকে আড্ডা দিতাম, তাই বলে আপনার বাচ্চা যাবেন না। না না, আপনার মুরগি চুরির মামলা এলেও ঢুকাই ফেলাবে। সুতরাং এখন আর ওই যে পালাই থাকার সময় না যে ভাই আমরা পালাই আছি, আমরা দুঃখে আছি, কষ্টে আছি, পয়সা নাই। না না না, এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো, কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। 75-এর 15ই আগস্টের পরে 4.5 লাখ, প্রায় 4,65,000 নেতাকর্মী জেলে ছিল। এরা বেরিয়ে আসছে, 2-3 বছর লাগছে বেরিয়ে আসছে। ঠিক এখনো প্রায় আমাদের লাখখানিকের উপরে নেতাকর্মী আছে, এবং আরো যদি 2-4-5 লাখ আমরা ঢুকা যাই এখন, আমরাও বেরিয়ে আসবো। হয়তো 6 মাস 1 বছর লাগবে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন ভাই আমরা জেলে গেলে আমাদের পরিবার, ভাই আপনারা নিজেরাই বলেন যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, তা আপনি তো কোনো কাম কাজ করতে পারতেছেন, পালাই আছেন তো, কোথাও না কোথাও যেটা পালাই আছেন, তো পালাই থাকার দরকার কি? তার সাথে জয় বাংলা বলে আগে বারো দুইটা জায়গা জেলখানায়, অসুবিধা কি? এতে কি আমাদের কি খুব বেশি কিছু ছেড়া যাবে? পালাইয়া থাইকা যে অবস্থা, কোনো কাজ করতে পারতেছেন না, আমার ভাই বন্ধুরা বলছি, কাজ করতে পারতেছেন না,
ঘরবন্দি হয়ে আছেন। তো ঘরবন্দি থাকা আর জেলবন্দি থাকা একই কথা, সেম কথা। আপনারা ওই যে বিভিন্ন নেতা অমুক ভাইয়ের কথা চিন্তা না করে একমাত্র শেখ হাসিনার কথা চিন্তা করেন, মনে করেন যে এইটা আমাদের শেষ লড়াই, জীবনের শেষ লড়াই, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইটাতে আমাদের জিততে হবে। তবে আজকে ব্যান করে দেওয়াতে আমি কিন্তু কোনো দুঃখ পাই না, আমার কাছে খুব মজা লাগছে, এবং খুব আনন্দিত আমি। তার কারণ এই ব্যান করে দেওয়ার পরে এখন যেই হাইব্রিড আছে তার থেকে অনেক হাইব্রিড এখন সরে যাবে, অনেক হাইব্রিড পালাবে। আর এই ব্যান করে দেওয়ার পরে আমার কাছে কি জানেন, আমার কাছে না, আমার সমবয়সী আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে আজকে একটা মজা লাগছে। এটা কি জানেন, আমরা 88, 90, 91, 91, 96, তারপর আপনার 2001, 2006-এর সেই মুহূর্তটা ফিরে পাচ্ছি। মানে ওই সময় আমরা বিভিন্ন জায়গায় পালাইছিলাম, মাইর খাইছি, ধর খাইছি, গাড়ি আক্রমণ করতে গেছি, হরতাল ডাকছি, আর জেলে গেছি, বহুত কিছু আছে। এই চানটা আবার আসছে। বহু বছর আওয়ামী লীগের 17 বছর যার ছিল, 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম কেউ গড়াই উঠতে পারেনি, কারণ দেশ শান্তি আন্দোলন করবে কি। কিন্তু এখন একটা বিরাট সুযোগ, দেশ অস্থিতিশীল, পেট্রোল নাই, খাদ্যদ্রব্য নাই, পোলাপানের কাম নাই, শিক্ষাক্ষেত্রে জায়গা নাই, সব কিছু মিলে দেশ অলরেডি অগ্নিগর্ভা। আর এইটাকে, এই স্ফুলিঙ্গটাকে কাজে লাগানোর জন্য একটা ক্লিকের দরকার। আর সেই ক্লিক বিএনপি সোজা তুলে দিল কারাতে, আওয়ামী লীগের হাতে ব্যান্ড করে। আওয়ামী লীগের ব্যান্ড করলে কি ভাই সব ব্যান্ড? আমরা ধরে নিলাম আমি যে আওয়ামী লীগের বেশি ভোটার নাই, 1 কোটি 1.5 কোটি 2 কোটি, সব কি মরে গেছে গা? সব কি বঙ্গোপসাগরে ভাইসা গেছে? আমরা আসি না, পাড়ায় মহল্লায় ঘরে বাড়িতে আমরা আসি, তো তা আমরা বাইরিতে হবে। শক্তি প্রদর্শন করা ছাড়া এখন আর বৈশা থাকার কাম নাই। যেন আমি বলতেছি যে আমি আমৃত্যু আওয়ামী সমর্থক, আমি আমৃত্যু আওয়ামী সমর্থক। আপনি, আপনিও আমৃত্যু আওয়ামী সমর্থক নয় কি? তা আমরা যারা সমর্থন করি, যারা সরাসরি আওয়ামী লীগ করি, যারা আওয়ামী পরিবার, তারা এখন দেখানোর সময়। এই যে আপনারা সবসময় বলেন যে অমুকরে নেতা বানাইছে, তমুকরে নেতা বানাইছে, এরা দের নেতা বানাইছে, জেলে গেছে 6 মাস 1 বছর খাইতে এসে পরে কইছে যে ভাই আমি তো কারা নির্যাতিত। তাহলে এখন যে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা মামলা খেলেন, সব জেলে ঢুকেন, সব তো কারা নির্যাতিত, সবাই কারা নির্যাতিত। এখনো আপনারা চিন্তা করেন ভাই আমারে ওই সভাপতি বানাইলো না কেন, আমারে সেক্রেটারি বানাইলো না কেন, আমারে সদস্যপদ দিল না কেন, এই জন্য আমি কি করব, পরবর্তীতে আমারে ইয়ে করা হবে কিনা, কি যে নেতা বানানো হবে কিনা। ভাই এখন নেতা বানানো হবে কি হবে না সেটা বাদ দেন, আগে মাজার সোজা করার জন্য হইল আমাদের রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি বারবার বলছি আপনাদের, সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন নামতে হবে, আমাদের ঐক্যের আগে খুব বেশি দরকার। আর এখন সময় শক্তি প্রদর্শনের, কারণ যে মিনমিনে করা, ফেসবুকে খালি লেখা, আর এই যে আমাদের মতো কটকট করা, এগুলা ছাইরা দিয়া এখন হচ্ছে শক্তি প্রদর্শন করতে হবে। ব্যান্ড হয়ে গেছেন, আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে যেখানে পাবে এই বিএনপির উচ্ছৃঙ্খল জামাতি বিএনপির বলাবেন আমাদের পিটবে। তোরা আমাদের 10 জন যদি পিটতে আসে, আমরা কি একজনও ধরতে পারবো না, একটারও মারতে পারবো না? মাইরবানি বুঝেন তো, গালের এফোর এফোর করে দিতে পারবো না? আমরা না হয় গেলাম, এরা 10 জনে আইসা আমাদের একজনে মাইরা ফেলা হতো, তো আমরা মরার আগে একজন লইয়েই যাই না। চিন্তাটা এটা রাখেন যে যে যেখানে পারবো সেখানে একটারে লইয়েই খাবো, একজন রে খাইয়ে দিব, অসুবিধা নেই, এরপরে মরে গেলাম, অসুবিধা কি? দেশ তো বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এই দেশ এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ বাঁচাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, এই দেশ বাঁচাইতে হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ করা ছাড়া কিছুই আসবে না। না কানলে, বাচ্চা যদি না কান্দে মায়ে দুধ দেয় না। সুতরাং আমরা যদি প্রতিবাদ না করি আমাদের জন্য কিছুই না। আর এসব নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা মানি না। অবৈধ সরকার, চুক্তিভিত্তিক সরকার, সে আমাদের নিষেধাজ্ঞায় কি দিল আর কি গেল সেটা কোনো দরকার আছে? সর্বাত্মক অসহযোগিতা করতে হবে এই সরকারের সাথে, সর্বাত্মক। আপনার আগে যদি যা চিন্তা করছেন এখন আর চিন্তার দরকার নেই, সর্বাত্মক অসহযোগিতা। যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক ধোলাই, বাকি বলবে কলাই।
সাবেক স্পিকার শিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে প্রকাশ্যে আনার পরদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধিত অধ্যাদেশ। বিগত অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তার একদিন আগে এই অধ্যাদেশ জারি করেছিল। 8ই এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি আইন হিসেবে পাশ হয়। মোহাম্মদ ইউনূসের আমলের মতোই এই আইনটি পাশ হওয়ার আগে থেকে এটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে বিএনপি, যে দলটি নিজেদেরকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালুর জন্য ক্রেডিট নেয়, সে দলটি কেন এমন একটি নিবর্তনমূলক আইনের কঠোর সংশোধনী পাশ করলো, সেই প্রশ্নটি উঠছে ব্যাপকভাবে। অনেকে প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিহিংসার চর্চা হয়, সে নিরিখে ভবিষ্যতে এই আইনটি যে বিএনপির বিরুদ্ধে ব্যবহার হবে না তার নিশ্চয়তা কি? বিস্ময়কর ব্যাপার হলো, ইউনূসের আমলের অধ্যাদেশটি সংশোধন করে তাতে শাস্তির বিধান যুক্ত করার যে প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছিল, সেটি নতুন পাশ হওয়া আইনের বিলে আনা হয়নি। যার অর্থ হলো, আওয়ামী লীগ যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলের কার্যক্রম চালায়, তাহলে শাস্তি কি হবে সেটি এখনো আইনে পরিষ্কার নাই। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের এই আইনটি আবার এমন একটি দিনে পাশ হলো যখন তারেক রহমানের কূটনীতির 2 সৈনিক ভারতে গিয়ে মিটিং করছেন দেশের হাই প্রোফাইল নেতাদের সাথে। এমন পরিস্থিতিতে অনেকেই রাজনীতির জটিল সমীকরণ মেলাতে চাইছেন। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের আইনটি বিএনপি পাশ করলো? প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূস যে বিদেশি সংবাদ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না, সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই কি তারেক রহমানের সরকার এমন আইন পাশ করলো? আবার এই আইন পাশের মাধ্যমে আওয়ামী লীগ আর ভারতকে কি কোনো বার্তা দিল বিএনপি সরকার, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের 3 দিনের মাথায় অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে শয়ে শয়ে মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময় যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামাত নেতাদের 71-এর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশও দেওয়া হয়। ইউনূসের কিংস পার্টির লোকজন তার আমলে তখন মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলত। ওই সময় অর্থাৎ গত বছরের 10ই মে রাতের বেলা ইউনূসের মিত্ররা যমুনার সামনে জড়ো হয়েছিল। বিডি নিউজ 24-এর খবরে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা সেদিন যমুনার সামনে জড়ো হয়েছিল। ওই রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তখনকার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের গেজেট জারি হয়। আইনের 2টি ধারায় ওই সংশোধনের মধ্য দিয়ে সম্ভাব্য মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দল বা সংগঠন, তার অঙ্গ বা সহযোগী সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিচারের সুযোগ তৈরি করার পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। সেখানে বলা হয়, কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা, যদি এই আইনের আওতাভুক্ত কোনো অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে দরকার ছিল লম্বা সময়ের। তাই পরদিন তড়িঘড়ি করে 2009 সালের সন্ত্রাস দমন আইনে 2টি নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করা হয়। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনটিতে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ইউনূসের সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আইনটিতে 18 নম্বর ধারাটি যুক্ত করে, যেখানে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। ওই অধ্যাদেশে আরও একটি ধারা যুক্ত করা হয়েছিল। এই ধারাটিতে বলা হয়েছে, ধারা 18 অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে সরকার তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রচার প্রচারণা বন্ধ করতে পারবে। মানে, কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কার্যালয় বন্ধ, ব্যাংক হিসাব জব্দ,
পোস্টার, ব্যানার, প্রচার বা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ, সেসব গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশ করা অধ্যাদেশগুলো সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত সরকার প্রথম সংসদের 30 দিনের মধ্যে পাশ করার বাধ্যবাধকতা আছে। এটিকে আইনে রূপ দিতে 8 এপ্রিল জাতীয় সংসদে বিল পাশ হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি সংসদে পাশের জন্য তোলেন। এখন পাশ হওয়া বিলটিতে রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর গেজেটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বিএনপির দীর্ঘকালের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থেকেই গেল এবং বিলটি সংসদে পাশের পর আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এর সমালোচনা করে এর দায় বিএনপিকে নিতে হবে বলেও মন্তব্য করছেন। বিলটি পাশের সময় সংসদে এ নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার দাবি করেছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংসদে বলেছিলেন, এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, তারা এই আইনে নতুন কিছু যোগ করেননি, শুধু অন্তর্বর্তী সরকারের সংশোধনী অধ্যাদেশটি পাশ করেছে। বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। বিলে আরো বলা হয়েছে, এই সত্তা বা তার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য প্রদান নিষিদ্ধ করবে। তবে এর আগে গণমাধ্যমের খবর বেরিয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিলে একটি সংশোধনী যুক্ত করার সুপারিশ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার 133টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। 4 এপ্রিল দৈনিক সমকালে প্রকাশিত খবরে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সত্তা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে। সাজার বিধান যুক্ত করা যেতে পারে। নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। 8 এপ্রিল দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, 15টি বিল সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করা হয়েছিল। তার একটি সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ। তবে আজ এ সংক্রান্ত যে বিল পাশ হয়েছে সেখানে কোনো সংশোধনী আনা হয়নি। তার অর্থ হলো, এই আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও যদি কেউ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাহলে শাস্তি কি হবে সেটি পরিষ্কার নাই। আইন বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কেউ যদি নিষেধাজ্ঞা না মানে তাহলে তার বিরুদ্ধে আদালত কি ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন সেটিতে এই আইনে সুস্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই। সংসদে 8 এপ্রিল এই আইনটি পাশ হওয়ার বহু আগে থেকে, বিশেষ করে ইউনূসের আমল থেকে এই অধ্যাদেশটি নিয়ে সমালোচনা হচ্ছিল। জাতিসংঘ থেকে শুরু করে অনেক দেশ ও সংস্থা দল নিষিদ্ধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়েছিল। এমনকি বিএনপি শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকেও বলা হয়েছিল, তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নয়। বিএনপির পক্ষ থেকে প্রায় জোর গলায় দাবি করা হয়, দলটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল, যেটির একক ক্রেডিট তারা নিতে চায়। প্রশ্ন উঠেছে, বিএনপিকে আইন পাশের মাধ্যমে সেই ক্রেডিটকে জলাঞ্জলি দিল না। আবার অনেকে মনে করেন, বাংলাদেশে যেভাবে প্রতিহিংসার রাজনীতির চর্চা করা হয় সেখানে এই ধরনের আইন ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না তখন তাদের বিরুদ্ধে প্রতিপক্ষরা ব্যবহার করতে পারে, এমন আশঙ্কার কথা খোদ তারেক রহমানই বলেছিলেন। এই বছরের 28 জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন, নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি। তারও আগে গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আজকে নিজেই এই আইনটি পাশের জন্য সংসদে পেশ করেন, তিনি বলেছিলেন, কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন। এমন আশঙ্কার পরও কেন আইনটি পাশ করলো বিএনপি? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি বিলটি পাশ করে আওয়ামী লীগের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে এবং তারা না চাইলে বিলটি পাশ হতো না।
স্বাধীন মালিকের আশঙ্কা একটা দলের নেতা কর্মী বা সাধারণ সদস্যরা অপরাধ করতে পারে, তার বিচারও হতে পারে, কিন্তু তার জন্য দল বা দলের কার্যক্রম নিষিদ্ধ বহাল রেখে বিএনপি সরকার ভবিষ্যতে অনেক দল নিষিদ্ধের ক্ষেত্র প্রস্তুত করলো। আবার এই আইন পাশের একদিন আগেই সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আবার দিল্লিতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সেখানে তারা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দেশটির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিজেপি নেতাদের সাথে। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতা মুক্ত রাজনীতি দেখতে চায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের আগে দলের কার্যক্রম নিষিদ্ধের এই আইন তাহলে ভারতকে কি বার্তা দিচ্ছে, এমন প্রশ্ন উঠছে। প্রশ্ন হলো, নিজেদের শঙ্কা আন্তর্জাতিক বিরোধিতা সত্ত্বেও বিএনপি কেন এই অধ্যাদেশটি আইন আকারে পাশ করতে গেল? অনেকে আশঙ্কা করছেন নির্বাচিত সরকার আসার পর যখন আওয়ামী লীগ নিজেদের কিছুটা হলেও গোছাতে শুরু করেছে, সেই সময় এই আইনের পাশের মধ্য দিয়ে বিএনপি কি ইউনূসের পথেই হাঁটছে? 2024 সালের 30 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসে তখনকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। অবশ্য আন্তর্জাতিক চাপে কিছুদিনের মধ্যে ইউনূস তার বোল পাল্টে ফেলেছিলেন। 2025 সালের 20 মার্চ মোহাম্মদ ইউনূস বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। এর 2 মাসের মধ্যে মিত্রদের আন্দোলন নাটকের মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিলেন। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের ক্ষমতায় আসার ঠিক 15 দিন আগে গত 28 জানুয়ারি টাইম ম্যাগাজিনের কাছে দাবি করেছিলেন দল নিষিদ্ধ তিনি সমর্থন করেন না, অথচ ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে দলের কার্যক্রম নিষিদ্ধের বিধানকে পাকাপোক্ত রূপ দিল তার সরকার। প্রশ্ন উঠেছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্য শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে সেটার বাস্তবায়নই, কিংবা ঘুরিয়ে বললে ইউনূসকে খুশি করতে বিএনপি এমন আইন পাশ করলো? যদি তাই হয় তাহলে ভবিষ্যতে অন্য কোনো দল আবার অন্য কাউকে খুশি করতে গিয়ে বিএনপির উপর এই আইন প্রয়োগ করে, তখন পরিস্থিতি কি হবে সেই আশঙ্কাও করছেন অনেকেই। কনগ্রাচুলেশনস আওয়ামী লীগ, আপনারা অবশেষে নিষিদ্ধ হয়েছেন। মানে নিষিদ্ধ ছিলেনই, কার্যক্রম নিষিদ্ধ ছিল, সেটা এখন খুব শক্তভাবে সিলগালা করে তারেক রহমান এবং বিএনপি আপনাদেরকে শেষ পর্যন্ত একটা জায়গায় নিয়ে এসেছেন। আমি জানি আমার অনেক দর্শক আওয়ামী লীগ সমর্থন করেন এবং মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসেন, প্রকাশ্যে আওয়ামী লীগকে ভালোবাসেন, এবং তারা খুব ক্ষেপে যাবেন, ভাই আমাদের উপরে এত বড় বিপদ এসেছে এবং আপনি কনগ্রাচুলেট করছেন কেন? ট্রাস্ট মি, এই যে কাজটা যেটা হলো আপনাদের ক্ষেত্রে, এটা আসলে আপনাদের জন্য ভালো হয়েছে। আসুন আজকে আমরা সেটা নিয়ে কথা বলি। এর আগে আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না, ঘটনা সত্য। যেটা হচ্ছে, আমার এক বন্ধু ছিল যে সরকারি চাকরি হয় ভাবে থাকে। কিভাবে? প্রথমবার বিসিএস দিল, ফেল। পরের বার দিল, প্রিলিমিনারি পাস করলো। তো প্রিলিমিনারি পাস করলো, রিটেনে ফেল করলো। এর পরের বার গিয়ে আবার প্রিলিমিনারি দিল এবং পাস, রিটেনে ফেল। আরেকবার গিয়ে সম্ভবত, আমার মনে নাই, কিন্তু যতটুকু মনে পড়ছে যে ভাইভাতে ফেল করেছিল বা কোথাও একটা ফেল করেছে। এভাবে করতে করতে 3-4 বছর পরে তার সরকারি চাকুরির বয়স চলে গেল। সে ব্যাপক খুশি। তো আমরা খুব অবাক, আহারে তোর সরকারি চাকুরির বয়স চলে গেল, বিসিএস হলো না। যদিও তখন এত বিসিএস এর ক্রেজ ছিল না। তো বললো যে না বন্ধু, আমি খুব খুশি। কেন খুশি? যে দেখ, আমার সাথে তোমরা যারা আছো তোমরা সকলেই বিভিন্ন কাজে কর্মে ঢুকে গেছো, কিন্তু আমি প্রত্যেক বছরই যে আগামীবার বিসিএস দিতে পারবো, আগামীবার হবে বলে পড়তেই আছি, প্র্যাকটিসে আছি, কোচিং করে যাচ্ছি, কিন্তু বাস্তবে আমি আসলে আর অন্য কোনো কাজ করতে পারছিলাম না। এখন যেটা হলো, আমার পরিষ্কার হয়ে গেল যে আমার আর সরকারি চাকরির বয়স নাই। নাও আই ক্যান ফোকাস অন মাই লাইফ। আমি আমার জীবনের দিকে লক্ষ্য রাখতে পারবো, আমার কি করা উচিত, কিভাবে করলে আমি এগিয়ে যেতে পারবো, এটা নিয়ে এখন ভাববো। আওয়ামী লীগের যে বড় সমস্যাটা ছিল, হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুতির পরে এক ধরনের হতভম্ব অবস্থা ছিলেন, এবং এই হতভম্ব অবস্থা থেকে তারা উদ্ভট সব কাল্পনিক স্বপ্নের মধ্যে বাস করতেন। আমি দেখেছি, অনেককেই দেখেছি। আমি সাধারণত না, কখনোই কারো নাম বলে বিব্রত করব না, কিন্তু অনেক নেতার সাথে, ধরেন জুলাই আগস্টের পরবর্তীতে 24-এর পরে যারা বিদেশে আছেন, বিভিন্ন
সময় তাদের সাথে ইন্টারাকশন হয়েছে, ইউটিউবের চ্যানেলের স্বার্থে হয়েছে বা বিভিন্নভাবে হয়েছে, এবং আমি দেখেছি এটা আছে। তারা এক ধরনের কল্পনার মধ্যে ছিলেন, এবং এই ডিনায়াল মুডে থাকায় তাদেরকে যখন বাস্তবতা বোঝানোর চেষ্টা করা হতো তারা খুব ক্ষেপে যেতেন। যেমন ধরেন, প্রথম দিকে তারা একটা আশা করলেন যে ভারত তাদেরকে এনে ক্ষমতায় বসিয়ে দিবে। তো আমি দু একজনের সাথে যখন কথা প্রসঙ্গ আসে, তা আমি বললাম যে শুনেন, এর চেয়ে বড় ক্রাইসিস আওয়ামী লীগের ছিল 15ই আগস্ট 1975 সাল। বঙ্গবন্ধুকে তার পুরো পরিবার সহ নিশ্চিহ্ন করে দেওয়া হলো। তখন ভারতের ক্ষমতায় কে আছেন? ভারতের ক্ষমতায় আছেন ইন্দিরা গান্ধী, একেবারে বঙ্গবন্ধুর সাথে যার রাজনৈতিক মিত্রতা, মানে প্রচন্ড রকমের মিত্রতা। এবং সেই সময়ও কিন্তু ভারত বাংলাদেশে এসে কোনো হস্তক্ষেপ করেনি, করার সুযোগ অনেক বেশি ছিল। তখন বাংলাদেশ সেনাবাহিনীর যে অবস্থা ছিল, তখন সেনাবাহিনী অনেক বিশৃঙ্খল, পাল্টা হচ্ছে, নতুন একটা তরুণ সেনাবাহিনী তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। মাত্র ভারতের সেনাবাহিনী বা ভারতীয় বাহিনী এই দেশের মধ্যে এসে গিয়েছে, এই দেশের ভিতরের সব খোঁজখবর তারা জানে। মাত্র 1971 সালে তারা এখান থেকে যুদ্ধ করে গিয়েছেন। আমি বললাম যে ইন্দিরা গান্ধীর মতো লোক কোনো স্টেপ নেয় নাই, কারণ এটা হচ্ছে স্টেট টু স্টেট, রাষ্ট্র টু রাষ্ট্র ব্যবস্থা। এখানের মধ্যে কোনো দলকে, গোষ্ঠীকে ভালোবেসে অন্য একটা দল দেশ এসে কিছু করবে না, ভারতের মতো ম্যাচিউর দল করবে না। ওনারা মহা ক্ষিপ্ত আমার উপরে, মানে এটা কি বলেন, আপনারাই নিরাশ করে দেন টাইপের আর কি, যে আপনারা খারাপ লোক, আপনারা এটা। ঠিক আছে, গেল। দ্বিতীয়ত জিনিসটা হলো, আমরা যখন জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করলাম যে এটা আসলে এক ধরনের বেইমান বলেন, অথর্ব বলেন, আমি দেশের নিরাপত্তার দায়িত্ব নিব বলার পরে গোটা দেশকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়ে তার সেনাবাহিনী কাঁধে নাহিদ ইসলামকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই যখন অবস্থা, তখনও এই দুলাভাইয়ের প্রতি আওয়ামী লীগের শালাদের, যেহেতু মানে ওই কোন কাজিনের না বোনের হাজব্যান্ডের জন্য খুবই আশা ভরসা এবং ভালোবাসা। আমরা যখন একটু ইউটিউবে বা ফেসবুকে তার বিরুদ্ধে লেখালেখি করতাম, আমার অনেক বন্ধু বান্ধব যারা ধরেন আওয়ামী লীগ সমর্থক, তারা খুব রাগ করত। তাদের কথা হচ্ছে, হ্যাঁ একটা খেলা আসতেছে, দেখবা, দেখে নিবা, ওইদিকে চুপ্পু ওইদিকে ওয়াকার মিলে কিছু করে ফেলবে। তো আমি বুঝতাম না, যে লোক মাত্র কয়েক মাস আগে একটা বিরাট বেইমানি করলো, তারপরেও আওয়ামী লীগ কেন তার উপরে ভরসা করবে। যাই হোক, সেই স্বপ্ন থেকে তাদেরকে বেশ কিছুদিন লেগেছে। যখন গোপালগঞ্জে ওয়াকার 5 দিন পুরো জেলাকে বন্ধ করে লোকজনকে হত্যা করা শুরু করলো তার সেনাবাহিনী দিয়ে, তারপরে গিয়ে কিছুটা হুশ জায়গায় এসেছিল। তারপরে তাদের তৃতীয় আশাটা হলো কি, যে এই ইউনূস সাহেব চলে গেলে একটা পলিটিক্যাল অবস্থা আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এবং যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমরা দল নিষিদ্ধের পক্ষে না, জনগণ নিষিদ্ধ করবে, এইসব শুনে তাদের একটা বিরাট আশা ভালোবাসা তৈরি হলো। এবং তখন যখন আমরা বলতাম যে ভাই বিএনপির কি ঠেকা পড়েছে আপনাকে স্পেস করে দেওয়ার জন্য, মানে এটা তো পলিটিক্স, আপনি তো তাকে স্পেস করে দেন নাই, সে আপনাকে স্পেস করে দিবে না, এখন তার সুদিন আছে, আপনার দুর্দিন আছে, আরে না এইটা হবে ওইটা হবে ইত্যাদি। এখন সব কথার শেষ কথা হচ্ছে, এই যে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ না কিন্তু, এবং সেটা শুধু আওয়ামী লীগের না, আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন, তার সহপাঠী সংগঠন, তার আরো কি কি সংগঠন সহ কিন্তু বিরাট আইনটা, এবং ভাতৃপ্রতিম সংগঠন, মানে যদিও আমি জানি না কেন ভগ্নিপ্রতিম কিছু সংগঠন, ভগ্নিপ্রতিম শব্দটা কেন ডক্টর ইউনূস লাগিয়ে যায় নাই তখন, এটা একটা জেন্ডার বায়াসনেস, বাট ভাতৃপ্রতিম সংগঠন সহ সবার কার্যক্রম বন্ধ থাকবে। সেটাই ছিল ডক্টর ইউনূসের আইন, এবং সেই ইউনূসের আইনটাকেই সালাউদ্দিন সাহেবরা, বিএনপি তারেক রহমান সিলগালা করলেন সম্প্রতি। এতে আওয়ামী লীগের কি লাভ হলো? এখন আওয়ামী লীগের কিছুটা হুঁশ আসতে পারে। এখন আওয়ামী লীগ বুঝতে পারবে যে ডিনায়াল মোডে থাকলে লাভ হবে না। আমরা অনেক সময় দেখি যে লোকজন আসলে ডিনায়াল মোডে থাকে, বিশ্বাস করতে চায় না যে এটা তার উপরে এসেছে। যখন ওই জায়গা থেকে সে সরে, তখন তার পক্ষে প্ল্যান করা সুবিধা হয় যে ভাই তাহলে ঠিক আছে, এটা বিপদে এসেছে, এখন এই বিপদের কি বলা যায়, বিকল্প হিসাবে আমি এখন কি পথ নিয়ে আমি বের হব। আমার ধারণা এখন আওয়ামী লীগের এই জিনিসটা ভাবার সুযোগ এসেছে, সময় এসেছে। আমি খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তার 2014 সালের পর থেকে 24, যদি 10 বছর বলি, রাজনীতি করে নাই, সংগঠন করে নাই। গোটা সরকারটাই মূলত নির্ভরশীল ছিল দুটো জিনিস। একটা হচ্ছে একটা জনসমর্থন ছিল, কারণ যেহেতু অর্থনীতিটা ভালো চলছিল, যেহেতু বেশ কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হচ্ছিল, জনগণ আসলে মুখ ফিরিয়ে নেয় নাই, এইটা একটা সুবিধা ছিল।
দ্বিতীয় যে সুবিধাটা তাদের ছিল, পুরো জিনিসটা আসলে আমলাতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়েছে। সংগঠন বলতে কিছুই ছিল না, কিছু মানে বিভিন্ন স্তরের টাউটবাটপার ছিল এবং বিভিন্ন স্তরের অথর্ব লোকজন এখানে রেখেছিল আওয়ামী লীগ। তার সাধারণ সম্পাদকের কাজ ছিল সকালে উঠে ফেসবুকে 200 ছবি আপলোড করা, সোট টোট পরে বসে থাকা, মানে একটা দলের কোনো রাজনীতি নাই, তার সাধারণ সম্পাদকের চেহারা দেখলে বোঝা যায়। এবং দুই পাশে এদিকে 10টা ওইদিকে 10টা নারী নিয়ে একটা বই বা একটা ফুল উদ্বোধন করা, কিছু একটা করে যাওয়া এবং লম্বা লম্বা কথা বলা। এই জায়গা থেকে ওই আশায় যদি বসে থাকেন তাহলে কিন্তু কিছু হবে না। জুলাই আগস্টের পরবর্তীতে আমি দেখেছি বহু আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলে, দে হ্যাভ নো আইডিয়া ভাই কি হচ্ছে। হ্যাঁ, যখন আপনি জিজ্ঞেস করেন, অনেক কাজ হচ্ছে বুঝছেন, খুব সিরিয়াস, এবং এদের অনেকে মহা উৎসাহে ফেসবুকে কি দেয় যেন, স্ট্যাটাস দিয়ে দেয়, অচিরেই সুখবর পাবেন, এই কালকেই পাবেন, পরশু যদি আপা চলে আসেন, কে কে এয়ারপোর্টে যাবেন, হাত তোলেন হাত তোলেন। তো আমি এদের সাথে কথা বলে দেখলাম যে এদের কোনো আইডিয়া নেই আসলে কি হচ্ছে, সবাই খুব কাজ চলছে। তো আমি কাউকে জিজ্ঞেস করি, কি কাজ চলছে একটু বলেন, আমরা যেহেতু রাজনীতি পর্যবেক্ষণ করি, রাজনীতি নিয়ে কথা বলি, একটু শুনি কি আপনাদের প্ল্যান। অনেক কাজ হচ্ছে। আসলে তাদের কোনো আইডিয়া ছিল না কি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিয়ে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিশৃঙ্খল অবস্থায় আছেন, এবং আমার কাছে মনে হচ্ছে পুরো সংগঠনটা একেবারে কি বলে হুড়মুড় করে ভেঙে পড়েছে। যেহেতু সংগঠনের তলে তলে রাজনৈতিক সংগঠনটা অনেক দুর্বল ছিল, হুড় হুড় মুড়মুড় করে তারা ভেঙে পড়ে গিয়েছে। এখন কার্যক্রম নিষিদ্ধ মানে হচ্ছে আলটিমেটলি আওয়ামী লীগকে খুব সহজে রাজনীতি আর চালাতে বাংলাদেশে দিবে না এই সরকার। এবং যেহেতু তারা দিবে না, তাহলে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, যদি আদৌ ফিরে আসতে চায়, সেটা তারা কিভাবে আসবে এটা তাদের প্ল্যান করা উচিত। এই রাজনীতিটা তারা এখন করতে পারবেন এবং এইটাই আওয়ামী লীগের জন্য সুবিধা হবে। আমরা গত 1.5-2 বছর দেখেছি তাদের যে বিশৃঙ্খল অবস্থা। আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন ডাকসু নির্বাচন হলো, দীর্ঘদিন ছাত্রলীগ এখানে ছিল, ঠিক আছে, ছাত্রলীগকে মেরে কেটে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, ছাত্রলীগ এখানে নেই, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের বা আওয়ামী লীগের সমর্থক যারা যারা হয়তো সরাসরি ছাত্রলীগের সাথে ছিলেন না, বাট তারা হয়তো জামাত শিবিরকে ভোট দেবেন না, বা বিএনপি জামাতের এই যে টোটাল উইন উইন সিচুয়েশনে কথা মানে তারা সমর্থন করেন না, এদের প্রতি কি দিক নির্দেশনা হবে? এদের কোনো দিক নির্দেশনা ছিল না। আমি বিশ্বাস করি না যে ডাকসু জাকসু বা অন্যান্য জায়গায় ছাত্রলীগের নাম না হোক, মুক্তিযুদ্ধের চেতনার প্রজন্ম বা কোনো একটা মানে সিগন্যাল দিয়ে ছাত্রলীগ সমর্থক বা আওয়ামী লীগ সমর্থকের ভোট দৌড়গুলোকে জড়ো করা যেতে পারত। শেষ মুহূর্তে আমরা দেখলাম দুজন স্বতন্ত্র প্রার্থী, একজন ভিপি এবং একজন জিএসকে গোপনে নির্বাচনের আগের দিন ছাত্রলীগের কিছু কিছু লোকজন সমর্থন দিলেন এবং এটা নিয়ে ফিসফিস শুরু হলো। আমি বোধহয় এটা আরেকটা ভিডিওতে বলেছি, যদি নাও বলে থাকি বা বলেও থাকি আমি আবার বলতে চাই। তো আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যাকে আমি চিনি যে সে খুবই প্রো 71, এবং ততক্ষণে ফাঁস হয়ে গিয়েছে যে এই ভিপি এবং জিএসকে ছাত্রলীগের একটা বড় অংশ বা একটা অংশ নীরব সমর্থন দিচ্ছে। দে আর ট্রাইং টু টেস্ট তাদের স্ট্রেংথ কতটুকু বা তারা কতটুকু ভোট গোপনে নিতে পারে। তো আমি ওই ছাত্রকে ফোন দিলাম, বললাম কি অবস্থা, তুমি কি কাদেরকে ভোট দিচ্ছ, শুনলাম তুমি তো একটু মানে ওইটা আওয়ামী ফ্যামিলির ছেলে। ও বললো ভাই আমি তো জানি না, আমি তো আমাদের সিলেটের ছেলে, আমি তো বাড়ি চলে আসছি, আমি কাউরে ভোট দিব না, আমি বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে কি, এই যে প্ল্যান পরিকল্পনা ছাড়া কাজ করার কারণে এই জিনিসগুলো হয়েছে। গত নির্বাচনের কথা, একই ঘটনা ঘটেছিল কিন্তু পাকিস্তানে ইমরান খানের ক্ষেত্রে। ইমরান খানের কি করেছিলেন, ওনারা দল নিষিদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকটা আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়ে দিয়েছিলেন। আমি মানি যে এটা এই বছর সম্ভব ছিল না, এই নির্বাচনে সম্ভব ছিল না, মেরে কেটে জবাই করে ফেলতো রাস্তাঘাটে। মানে লোক তো ভাই প্রায় সকলেই জেলের মধ্যে, কারাগারের মধ্যে, যারা একটু লিডার আয়দার এলাকায় যেতে পারছে না, গেলে মায়ের খাচ্ছে, ধর খাচ্ছে। সো সেটা মানলাম, কিন্তু কি হবে 6 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, 1.5 বছর পরে কি হবে, 2 বছর পরে কি হবে, আওয়ামী লীগের এখনো সেই পরিকল্পনা নাই। এই পরিকল্পনাটা থাকতে হবে। ছাত্রলীগের কিছু নেতা আছেন, আমি দেখি যে সাবেক নেতা, তারা এখন স্ক্রিনশট ফাঁস করেন। কিভাবে স্ক্রিনশট ফাঁস করেন? এই যে ডাকসু বিপি সাদিক কাইয়ুম বা অমুক 1977 সালে, মানে 77 কথার কথা, 2018 সালে আমাকে মেসেজ দিয়ে ভাই ভাই করেছিল, স্ক্রিনশট দিল। এটা নিয়ে হাসি ঠাট্টার কিছু নাই। এটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে আপনার প্রতিপক্ষ কি পরিমাণ ম্যাচিউরড ছিল। ডাকসুর এখন যিনি জিএস আছেন, তাকে আমি দেখেছি একটা সাক্ষাৎকারে বলেছেন যে উনি খুব পাহাড়ি একটা এলাকায়, পার্বত্য কোনো একটা জেলায় মানে ছিলেন। উনি বলছেন যে আমি জীবনে কল্পনা করি নাই যে চট্টগ্রাম শহরে এসে পড়ব। আমার সংগঠন আমাকে উৎসাহিত করেছে, যে প্রথমে আমার সংগঠনের লোকজন আমাকে গিয়ে বলেছে যে কলেজ এসে চট্টগ্রামে করতে হবে,
এবং তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। কত সালের কথা? সেই 17, 18, 19, 20 সালের কথা। সেইটার ফলাফল কিন্তু 2025-26 এসে তারা পাচ্ছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছে। 10 বছর 5 বছর আগে থেকে তারা লোক সারা বাংলাদেশ থেকে জড়ো করে তাদের যারা সম্ভাবনাময় মনে হয়েছে তাদেরকে এখানে এনেছে। এটা কি আওয়ামী লীগের ফ্যামিলির লোকজন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে কেউ বলতে পারবেন? বাদ দেন, এখন আওয়ামী লীগের কথা বাদ দেন, ওরা এই মুহূর্তে বিপদে আছে। ধরেন বিএনপি এখন তো ক্ষমতায় আছে, এই আমার ভিডিও যারা দেখছেন কেউ কি বলতে পারবেন তাদের কারো কোনো এলাকায় বিএনপির কোন লোকজন গিয়ে, নেতা গিয়ে ওই এলাকায় বিএনপি ফ্যামিলিরই একটা ছেলে যেহেতু একটু ভালো ফলাফল করেছে বা একটু লেখাপড়ায় ভালো, তাকে বলেছে যে আসো সংগঠন তোমাকে হেল্প করবে, তোমাকে একটা জেলা শহরে পাঠাবো বা বিভাগীয় শহরে কলেজে যাবা, ও তোমার ঢাকায় যাও, ঢাকা কলেজে ভর্তি পরীক্ষা দাও, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হয় আমরা তোমাকে শিখিয়ে দিচ্ছি, তোমাকে একটা কোচিং এর ব্যবস্থা করে দিচ্ছি, ঢাকায় দিচ্ছি। তো আপনি তো গাছ লাগান না ভাই, 5 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? 10 বছর পরে আপনি ফল কিভাবে খাবেন? গাছ এগুলা ওই যে উর্বর পলি মাটির মধ্যে যেভাবে অটোমেটিক হয়ে যায়, এগুলা থেকেই অধিকাংশ ক্ষেত্রে আপনারা পেয়ে থাকেন। এবং এটার মারাত্মক ব্যাপার আছে। যাই হোক, সেই দিকে আমি না যাই, আওয়ামী লীগের মূল ফোকাসের মধ্যে থাকে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগকে বুঝতে হবে এনাফ ইজ এনাফ। তাদেরকে এখন এনাফ ইজ এনাফ বুঝে তাদেরকে কিছু কাজ করতে হবে। যেমন নাম্বার 1, তাদের কথা বলার চ্যানেলটা কি হবে? অফিসিয়ালি তাদের একজন মুখপাত্র দরকার, তাদের একটা টিম দরকার যারা মিডিয়া ম্যানেজ করবেন, যারা মুখপাত্রকে সমর্থন করবেন, তাদের একটা টিম দরকার যারা গবেষণা করবেন, তাদের লিগ্যাল টিম একটা তৈরি করার প্রয়োজন। সারা বাংলাদেশে তাদের নেতাকর্মী কতজন জেলে আছেন, কতজন জামিনে আছেন, কতজন পলাতক আছেন, তাদেরকে কিভাবে সমর্থন করা যায়। বিচ্ছিন্ন বিশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে, প্রত্যেক মানুষকেই তো তার বেঁচে থাকতে হয়, সে তার মতো করে তার এলাকায় করছে, কিন্তু কোনো ধরনের কেন্দ্রীয় ডাটাবেস ম্যানেজমেন্ট কিছুই নাই। আজকাল আমি জানি আপনি বলবেন যে অধিকাংশ নেতা কর্মী হয় মানে কারাগারে আছেন, দেশের বাইরে আছেন, অথবা পলাতক আছেন। অনলাইনের যুগে এটা আমি মনে করি না খুব একটা বড় সমস্যা, যদি না তারা তাদের মতো প্রস্তুত হতে চান। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসছে, ঢাকা সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের বড় সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এগুলোতে তো আওয়ামী লীগের নামে অংশ নিতে পারবে না। তাহলে তাদের নেতা কর্মীরা কি করবেন? তারা কি অংশ নেবেন? এই সিদ্ধান্ত নিতে হবে। যদি অংশ নিয়ে থাকেন, সেটা তারা কিভাবে করবেন, কোন ব্যানারে করবেন, স্বতন্ত্র করবেন নাকি এক্সিস্টিং অন্য কোনো পলিটিক্যাল পার্টির নামে করবেন, এই জিনিসগুলো যদি তারা পরিকল্পনা করতে না পারেন এবং তারা যদি বসে থাকেন, আশায় থাকেন কেউ এসে তাদেরকে উদ্ধার করে দিবে, তাহলে সেটা তাদের জন্য দুঃসংবাদ। এবং এটা করে করে কিন্তু গত 1.5-2 বছরে তাদের আসলে স্থবিরতা কাটে নাই, তাদের নড়াচড়া খুব বিচ্ছিন্নভাবে হয়েছে। টেলিগ্রাম গ্রুপে কিছু মিটিং হয়, আমি শুনলাম টেলিগ্রামে এক নেতা নাকি শেখ হাসিনাকে বলেছেন, আপা আপনি যেদিন অর্ডার দিবেন 5 লক্ষ লোক নিয়ে আমি ঢাকা শহরে ঢুকবো, ঢুকে আওয়ামী লীগ অফিস দখল করবো বা কিছু একটা করবে। চ্যালেঞ্জ করলাম যে 5 লক্ষ বাদ দেন, 5,000 বাদ দেন, 500 লোক তুমি নিয়ে আসো তোমার এলাকা থেকে। এই যে বড় বড় কথা বলা, ফাজিলের গোষ্ঠী কতগুলোকে বড় বড় পদে রাখা হয়েছে। আওয়ামী লীগ যদি এখন এদেরকে ছাঁটাই না করে, তরুণ নেতাদেরকে এঙ্গেজ না করে, তরুণ প্রজন্মকে এঙ্গেজ না করে, তাহলে আওয়ামী লীগের আগামী দিন আরো খারাপের দিকে যাবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেটা চোখের আড়ালে চলে যায় সেটার প্রতি মানুষের এই কি বলা যায়, মায়া মহব্বত ধীরে ধীরে কমতে থাকে। আওয়ামী লীগ যদি তার সমর্থকদের মধ্যে তার যে জনসমর্থন আছে সেই জনসমর্থনের মধ্যে ফিরে আসতে চায়, তাদেরকে রিয়াকশন করলে হবে না, তাদেরকে প্রোঅ্যাক্টিভলি কাজে যেতে হবে। দে শুড ডু দেয়ার ওন পলিটিক্স। এবং আমার কাছে তাই মনে হয় যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধের এই যে একটা শক্ত সিলগালা মারা হলো, এটার মাধ্যমে তাদের উপলব্ধি হবে যে এখন তাদের রাজনীতি তাদের নিজেদের কি করতে হবে, কিভাবে করতে হবে, সেটা যদি তারা খোঁজার চেষ্টা করেন, হয়তো আগামীতে তারা একটা ভালো জায়গায় যেতে পারবে। প্রিয় দর্শক, দীর্ঘ ভিডিও দেখার জন্য, যদিও কি বলা যায় ইন্টারেস্টিং টাইম, দীর্ঘ ভিডিও হতেই পারে, কিন্তু দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করল স্বাধীনতা বিরোধী জামাত এবং বিএনপি। আজব বিষয় না? পৃথিবীর 7ম আশ্চর্য পর্যন্ত আপনারা জানেন। পৃথিবীর 8ম আশ্চর্য হচ্ছে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশে হত্যা করা হয়েছিল, আর স্বাধীনতা বিরোধী রাজাকার গোলাম আজম, নিজামী, সাইদিরা
জীবিত ছিল। এটা হচ্ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য। নবম আশ্চর্য হচ্ছে 2026 সালের এপ্রিলে ঘটল। তা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী জামাত সিদ্ধ স্বাধীন বাংলাদেশে। আর স্বাধীনতা বিরোধী জামাত যেমন সিদ্ধ, তার পৃষ্ঠপোষক বিএনপিও সিদ্ধ। নিষিদ্ধ হয়ে গেল যারা এই দেশটাকে স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে পৃথিবীর নবম আশ্চর্য। আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করতেছি, আপনারা এই যে এখানে দেখতেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপি কেন বহাল রাখলো, শিরোনাম আপনারা দেখলেন। এখানে আসলে লেখা উচিত ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত বিএনপি জামাত কেন বহাল রাখলো। এটা শিরোনাম হলে আর একটু ভালো হতো। কারণ কি? কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, সরকারি দল ভাগ করে, আর আমার ভাবির ছেলেরা সাথে যোগ দিয়েছে, এই আন্ডা বাচ্চারা, সরকারি দলই ভাগ করে দুই জায়গায় বসে, বিএনপি আর জামাত, সাথে আমার ভাবির ছেলেরা, সাথে আমার ভাবির পোলারা, ছেলে বললে আবার রাগ করে। এখন সমস্যা হচ্ছে যে এই যে নিষিদ্ধ করলো, এই নিষিদ্ধতা করার মাধ্যমে বিএনপি কি মেসেজ দিল? প্রথমত বিএনপি মেসেজ দিল, বিএনপি এখন পিএনপি, পাকিস্তান ন্যাশনালিস্ট পার্টি। তারা যদিও প্রথম দিন সংসদে স্বাধীনতা বিরোধীদের, সাজাপ্রাপ্ত স্বাধীনতা মানবতা বিরোধীদের পক্ষে যেদিন সংস্কার প্রস্তাব নিয়েছিল, সেদিনই হয়ে গেছিল যে বিএনপি পিএনপি। আর দেখেন আজকে কি বলেছে সালাউদ্দিন সাহেব, কি বলেছে আপনারা এখানে দেখেন, পড়বেন, পরে দেখেন এখানে আছে। বিএনপিকে নিষিদ্ধ করতে চাইলো কেন? তাদের কি একটু চিন্তা নাই যে এর ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হতে পারে? আমরা একটু শিরোনাম আপনাদের একটু পড়ে শোনাই। দেখেন তো কি লেখা আছে। এডিটর সাহেব একটু উঠান, একটু উপরে উঠান। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে যে কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ হওয়ার পরবর্তীকালে নিষিদ্ধের সুযোগ রাখার যে অধ্যাদেশ জারি হয়েছিল, সেটি এখন বিএনপি সরকার সময় সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 হিসেবে জাতীয় সংসদে পাশ করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন তো, বিএনপিকে আইন করে তারা নিষিদ্ধ করলো। কেন করলো? তবে কি আমরা ধরে নিতে পারি যে ইউনূস সরকার যে বিএনপিকে, আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছিল, সেখানে তাদের সায় ছিল? যদিও তারা কখনো কখনোই নিয়ে বিনিয়ে বলতো না, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। এটা তো সেই বিএনপি যারা বলে বাকশাল কায়েম করেছিল, সবকিছু নিষিদ্ধ করেছিল। তো জামাত নিষিদ্ধ করা যদি অপরাধ হয়ে থাকে, স্বাধীনতা বিরোধী জামাত নিষিদ্ধ করা যদি অপরাধ হয়ে থাকে, স্বাধীনতা বিরোধী নিজাম ইসলামী নিষিদ্ধ করা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে বাংলাদেশ তৈরির যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ করা হলো, এটা কি অপরাধ না? এটা কি বাকশালের আব্বা না? বাংলাদেশে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতো, এই বিএনপি চেঁচামেচি করে উঠতো, এই বিএনপি লাভালাভি করতো, হায় হায় আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইসলাম খতরে মে, গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে, এগুলো বলে মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মঞ্চ, এখন তার সার্কাসের মঞ্চ নাই, ওয়াজের নামের সার্কাস মঞ্চ, যাত্রা মঞ্চ, এগুলোতে বন্যা বয়ে যাইতো, বাংলাদেশ খতরে মে, গণতন্ত্র খতরে মে। 3% জামাতকে নিষিদ্ধ করলে, আর 50% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বা ভোট দেয় বা তাদের সমর্থক, তাদের আপনি নিষিদ্ধ করে দিলেন, গণতন্ত্র এখন খতরেমে না। আপনারা জেনেছেন এইবার চিঙ্কু পামদেরও সমস্যা নাই, চিঙ্কু পামেরা জামাতের চাইতে মহা খুশি। কারণ ভারত, হিন্দু এবং মুক্তিযুদ্ধের পক্ষের যত দল আছে, এগুলোর সাথে চিঙ্কু পামের আজীবন একটা বিরোধ থাকবেই। জামাতিদের চাইতে বেশি সমস্যা। চিঙ্কু পামেরা আওয়ামী লীগের বিরুদ্ধে যদি জামাতিরা, হেফাজতিরা, মুসলিম লীগীরা, তারপর নেজামে ইসলামেরা বা এই ধরনের যত আগে ইসলাম পিছে ইসলাম, আসলে তারা সব পাকিস্তান। এরা যারা আওয়ামী লীগের বা শেখ হাসিনা, বঙ্গবন্ধু নামে যত না শক্ত কথা বলে, দিনে যদি ওরা 5 বার বলে, তাহলে চিঙ্কু পামেরা 50 বার বলে, নইলে তাদের পেটের ভাত হজম হয় না, আপনাদের আগেই বলেছি। তো এই নিষিদ্ধ করার মাধ্যমে কি শুরু করলো? আমাদের গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে যে আগের হাল যেদিক দিয়ে যায়, পিছের হাল কিন্তু সেদিক দিয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন তো কি বলতে চেয়েছি? অর্থাৎ আগামীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তো বটেই। কারণ বিএনপির মতো মাজা ভাঙা দল যদি 17 বছর পর আসতে পারে, 18 বছর পর আসতে পারে,
বিএনপির না 20 বছরই লাগবে, মানে সরি, মানে বিএনপির যদি 17 থেকে 18 বছর লাগে ক্ষমতায় ব্যাক করতে, আওয়ামী লীগের না হয় 20 বছর লাগবে, না আগের মতো 21 বছরই লাগবে, রাইট? যত কিছুই বলেন 21 বছর তো পার হবে না, কিন্তু যদিও আমার হিসাব 2 21কে যোগ করবেন আলাদা করে, 2 প্লাস 2 প্লাস 1 কত হলো 3 বছর, আমার মার্জিন 3 বছর। 3 বছরেই দেখেন এই সরকার কোথায় যায়, কোন চরে যায় আটকে। এরা তো ভাবতেছে যে নৌকা তো ছাড়ছি, স্টিমার তো সিরাজগঞ্জ ঘাট থেকে ছাড়ছি, যে কি সরিষাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাট থেকে তো স্টিমার ছাড়ছি, এই স্টিমার তো এখন এশিয়া মানে আটলান্টিক মহাসাগরে ঘরে গিয়ে পড়বে, কিন্তু মাঝখানে যে বালুচর আছে এটা তো মনে নাই। কেন বললাম জানেন? বিএনপি তো আশা করে আছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে তারা চেলায় 5 বছর পার করবে, 5 বছর পার করলে তারপর আবার 5 বছর পার করবে, কেউ তাদের বাধা দিতে পারবে না। আমেরিকা তাদের স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে মজার বিষয় দেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি সংসদে। সব সরকারের আমলেই কিছু চামচ থাকে, সব সরকারের আমলে কিছু চামচা থাকে, এই চামচারা ছাড়া দেশ চলে না। আর সমস্যা হলো যে, এবং সুবিধা হলো যে, সমস্যা হলো চামচাদের জন্য এই দলগুলো বিপদে পড়ে, আর সুবিধা হলো যে চামচামি করলেই আপনি পদ পাবেন। যে যত বড় চামচা তার জন্য যত বড় পদ। আপনি হারপিক দিয়ে যত ডলতে পারবেন নেতাদের টয়লেট ওয়াশরুম, তত আপনার মর্যাদা বেড়ে যাবে। এই দেশে ক্রিটিকের কোনো মূল্য নাই, স্কলারদের কোনো মূল্য নাই। এই দেশে যারা প্রকৃত দেশের পক্ষে, যারা দেশপ্রেমিক, তাদের কোনো মূল্য নেই, মূল্য হলো চামচার। তো সেই জন্য যে চামচামি করতেছে, খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা, তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি যায়। মনে যে মুক্তিযোদ্ধার দাবিটা হলো পোলাপানের হাতে হইলো কি নই, মুয়া চাইলেই পাওয়া যাবে। যাই হোক, এটা তাদের ব্যাপার, দেখা যাক সংসদ আরো কত হাস্যকর হতে পারে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে বিএনপি কিন্তু তার নিজের গোর, নিজের কবর, নিজের চিতা নিজেই তৈরি করলো। এই ফাঁদে কিন্তু বিএনপি পড়বে। আচ্ছা ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 5 বছর পরে, এসে বিএনপিকে নিষিদ্ধ করে দিল, তখন এরা কি বলবে? 30 লক্ষ হত্যাকারী, অগণিত নারী ধর্ষণকারী জামাতকে পাশে নিয়ে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আর সেই আওয়ামী লীগ নিষিদ্ধতা বাংলাদেশের জনগণ মানবে? আবার এখানে একটা আইন হয়েছে, যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, কথা বলবে, লিখবে, বলবে, এমনকি ফেসবুকে পোস্ট দিবে, তাদের ন্যূনতম 4 বছরের জেল হবে এবং জরিমানা রয়েছে। মানে 2 বছর নাকি 4 বছর 6 বছর জেল হবে, আর ন্যূনতম আর জরিমানা তো আছে কোটি কোটি টাকা। দুটো আইনের কথা বলবো। একটা আইন একটা দলকে রাজনীতি থেকে সরিয়ে দিল, আরেকটা আইন একটা পরিবারের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা রহিত করলো। হয়তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন নিষিদ্ধই থাকছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং বাতিল করা হয়েছে বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা সুবিধা। এখন জনমনে প্রশ্ন একটাই, এটা কি আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিশোধের শুরু? এবং এই প্রতিশোধ ইচ্ছা দেশ এবং জাতিকে কোথায় নিয়ে যাবে? ত্রয়োদশ জাতীয় সংসদের 11তম দিনে আজ যা হলো তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সংসদীয় ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে। যারা শুধু মনে করছেন সংসদে দুটো বিলই তো পাশ হয়েছে, তারা আসলে ভুল ভাবছেন। আসলে আজকের এই সিদ্ধান্ত দুটো বাংলাদেশের রাজনীতিতে একটা মেজর শিফট, এভাবে দেখতে হবে। আজকে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, সরকার চাইলে শুধু কোনো সংগঠনকে নিষিদ্ধই না, তাদের সব কর্মকাণ্ড বন্ধ করে দিতে পারবে। মানে কি? মানে হলো মিছিল, সমাবেশ, প্রেস ব্রিফিং, সোশ্যাল মিডিয়া প্রচারণা সবকিছু বন্ধ। আর এই আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো নিষিদ্ধই থাকছে। এই সিদ্ধান্ত কিন্তু নতুন নয়। 2025 সালে অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশ জারি করেছিল বা দিয়েছিল, আজ সেটাকেই স্থায়ী আইনে রূপ দিয়েছে বর্তমান সরকার। এরপর আসি দ্বিতীয় সিদ্ধান্তের বিষয়ে। সেটা তো জানলেনই, জাতির পিতার পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা আইন বাতিল।
আজ জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিত করে বিল পাশ করা হয়েছে। এর মাধ্যমে শেখ পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ বিশেষ রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য সুবিধা বাতিল হলো। আপনারা জানেন যে 2009 সালের 15 অক্টোবর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 গ্যাজেট আকারে জারি করা হয়েছিল। এরপরে 2015 সালের 25 মে এই আইনের অধীনে পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে, রাষ্ট্রপতি মানে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তার অনুমোদন ক্রমে অন্তর্বর্তী সরকারের সময়ে 2024 সালের 9 সেপ্টেম্বর জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 জারি করা হয়। সেই অধ্যাদেশই স্থায়ী বিল আকারে সংসদে পাশ হলো, যেটা বললাম, হয়তো আপনারা জেনেছেন। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, দুটো সিদ্ধান্ত একসাথে কেন, একই দিনে কেন? এটা কি শুধু আইনের আপডেট, নাকি এটা টার্গেটেড কোন রাজনৈতিক মেসেজ বা বার্তা? দুটো সিদ্ধান্ত নিয়েই আলোচনা সমালোচনা হচ্ছে, তর্ক হচ্ছে, হবে। এটি যখনই আলোচিত প্রসঙ্গ ক্রমে আসবে, আলোচনা হবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও নীতি সংস্থা সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম SADF তারা বলেছে এই নিষেধাজ্ঞা গণতন্ত্রের জন্য হুমকি। SADF ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি কাইসা ওলংগ্রেনের কাছে একটি বিশাল বিস্তারিত চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে তারা লিখেছে, SADF লিখেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশটির গণতান্ত্রিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি প্রধান রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দেওয়ার সমতুল্য, যা গণতান্ত্রিক বহুত্ববাদ ও অংশগ্রহণমূলক রাজনীতির পরিপন্থী। এখন সকলেই আসলে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চান, কিন্তু আসলে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না। SADF লিখেছে, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন এবং ন্যায় বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাধ্যবাধকতারও পরিপন্থী। চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা এবং তৃণমূল কর্মী বর্তমানে আটক রয়েছেন, কারাগারে আছেন, এবং তাদের বিরুদ্ধে নানা যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো মনগড়া বা ভিত্তিহীন বলে অভিযোগ রয়েছে। তাই এ ধরনের পদক্ষেপ গণতন্ত্রের মৌলিক ভিত্তিকে দুর্বল করে। জাতিসংঘের বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছেন, পুরো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহজে ন্যায়সঙ্গত করা যায় না, এটি কিছুতেই জাস্টিফাই করা যায় না। সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের, আমাদের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন এটি, যেখানে সংবিধানের সর্বোচ্চ অবস্থান ঘোষণা করা হচ্ছে এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ যে কোনো নির্বাহী বা আইনগত কার্যক্রমকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করা হয়েছে। রাজনৈতিক বহুত্ববাদ ও প্রতিযোগিতামূলক দলীয় রাজনীতি সংবিধানের প্রান্তিক কোনো বৈশিষ্ট্য নয়, বরং অনুচ্ছেদ 11 এবং 55 এবং মৌলিক অধিকার অধ্যায় একত্রে যে গণতান্ত্রিক কাঠামো কল্পনা করে, তৈরি করে, যেটি তার মূল ভিত্তিই হলো এই বহুত্ববাদ। একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা কার্যত সমষ্টিগত শাস্তির শামিল, যা সাংবিধানিক শাসন ব্যবস্থার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সংবিধানের 36 থেকে 40 অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। অথচ সংবিধান একজন নাগরিককে তার পূর্ণ সাংবিধানিক অধিকার ভোগ করার প্রতিশ্রুতি দিয়েছে বা দেয়। এই আইন কারাগারে আটক বা গণহারে দায়ের করা প্রায় অভিন্ন মামলা, সব মামলা তো একই রকম,
এই মামলাগুলোর মুখোমুখি আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং তৃণমূল পর্যায়ের হাজার হাজার নেতা কর্মীর পরিস্থিতি আইনগতভাবে অত্যন্ত সংকটজনক করে তুলল এই আইনটিকে এইভাবে পাশ করার মধ্য দিয়ে। এই অবস্থান সংবিধানের ৩১ অনুচ্ছেদের আলোকে আইনের সুরক্ষার অধিকার লঙ্ঘন করে এবং পরোক্ষভাবে আগাম শাস্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বাংলাদেশ ২০০০ সালে নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি মানে ICCPR সেটাতে যোগ দিয়েছে। এই চুক্তির ১৯, ২১, ২২ অনুচ্ছেদ মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা সুরক্ষা দেয়, যার মধ্যে রাজনৈতিক দল গঠন ও তাতে অংশগ্রহণের অধিকার অন্তর্ভুক্ত। জাতিসংঘ মানবাধিকার কমিটি ১২ সেপ্টেম্বর ২০১১ সালে গৃহীত সাধারণ মন্তব্য নম্বর ৩৪-এ জোর দিয়ে বলেছে, রাজনৈতিক মত প্রকাশ সর্বোচ্চ সুরক্ষা পাওয়ার যোগ্য এবং রাজনৈতিক সংগঠনের উপর সাধারণ নিষেধাজ্ঞা প্রাথমিকভাবেই ১৯ অনুচ্ছেদের সঙ্গে অসঙ্গত। পরে ১৭ সেপ্টেম্বর ২০২০ গৃহীত সাধারণ মন্তব্য নম্বর ৩৭-এ সমাবেশের অধিকার প্রসঙ্গে জনশৃঙ্খলার নামে রাজনৈতিক অংশগ্রহণ দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে সতর্কতা প্রদান করে। এ সংক্রান্ত একাধিক আইনি যুক্তি, সাংবিধানিক দফাওয়ারি ব্যাখ্যা, বিশ্লেষণ আরো আছে। আমি আমার সামনে কাগজ আছে, আমি হয়তো দেখে দেখে পড়ে শোনাতে পারি আপনাদেরকে, কিন্তু কি লাভ? এতে ভিডিওর কলবর বাড়বে, জ্ঞান গর্ভ ভারী ভারী কথা হয়ে যাবে। এতে আপনার আমার ব্রেনকে এক ধরনের চাপ দেওয়া হবে। কি লাভ এই চাপ দিয়ে? যারা আইন করে সিদ্ধান্তগুলো পাকাপোক্ত করেছেন তারা এর ভালো মন্দ সবচেয়ে বেশি জানেন, ভালো জানেন। পার্থক্য অবশ্য একটা আছে, এগুলো তারা ভালো বোঝেন বিরোধী দলে থাকলে। যখন বিরোধী দলে থাকেন তারা সরকারে বসলে আইন এবং সংবিধানের তোয়াক্কা হয়তো না করলেও চলে, তখন হাম জো বলেগা ওহি আইন হ্যায়, বিষয়টা এরকম বলেই দেশের সাধারণ মানুষ মনে করেন। সহজ কথায় যদি বলি, বাংলাদেশের সংবিধান কি বলে? বলে মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার, সংগঠন করার অধিকার, এগুলো হলো মৌলিক অধিকার। কিন্তু যখন একটা নির্বাহী সিদ্ধান্ত দিয়ে একটা পুরো দলকে নিষিদ্ধ করা হয়, দলীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে সেটাকে আবার সংসদে আইন করে একটি রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করা হয়, পাকাপোক্ত করা হয়, তখন এটা সংবিধানের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? সবচেয়ে বড় কথা, এটা কি কালেকটিভ পানিশমেন্ট বা সমষ্টিগত শাস্তি? সুপ্রিয় দর্শক, রাজনীতিতে বার্তা বা মেসেজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের দুটো সিদ্ধান্তই একসাথে একটাই বার্তা দিচ্ছে, তা হলো পুরনো অধ্যায় শেষ, নতুন খেলা শুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই খেলা কি গণতন্ত্রের খেলা নাকি প্রতিশোধের খেলা? দর্শক, আপনার কি মনে হয়, এটা কি আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে গেলাম আমরা, নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করার, নিশ্চিহ্ন করার বা সরানোর কৌশল নিলাম আমরা? কমেন্টে আপনার মতামত জানান।